আমি এখন দেখাবো আমার এক ফ্রেন্ড আর কি এখানে আসতে গিয়া মারা গেছে। এর মধ্যে 3 বার পড়ছি ড্রোন আক্রমণে। এই যে এটা দেখছেন আশেপাশে ড্রোন উঠতেছে, তাই এই যে টিক 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 করতেছে, এটা হচ্ছে আমার ড্রোনের জন্য। আর এটা হচ্ছে আমার ওয়ারলেস। আমাদের উপর আক্রমণ করতে এসেছিল শত্রু বাহিনী। পূর্ব ইউরোপের বুকে ঘটে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত আমাদের কাছে দূরদেশের এক বিভীষিকা, কিন্তু যখন সেই বিভীষিকার ভেতর থেকে উঠে আসে বাংলাদেশের কোনো এক তরুণের মুখ, তখন সেই দূরদেশের যুদ্ধটা হঠাৎ করেই আমাদের ঘরের দরজায় কড়া নাড়ে। গল্পটা আর শুধু রাশিয়া বা ইউক্রেনে থাকে না, হয়ে যায় আমাদেরও। ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধের যে ভয়াবহ চিত্র উঠে আসছে, তার পেছনের কারিগরদের একজন যে হতে পারে ঢাকার রাজপথে বেড়ে ওঠা এক তরুণ, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল, কিন্তু বাস্তবতা ঠিক তাই। সোহেল সর্দার নীরব বাংলাদেশের এক যুবক, যিনি এখন রাশিয়ার সামরিক পোশাকে ইউক্রেনের রণাঙ্গনে দাঁড়িয়ে, আর তার হাতের মোবাইল ফোনটি হয়ে উঠেছে যুদ্ধের জীবন্ত দলিল বিশ্ববাসীর কাছে তুলে ধরার এক শক্তিশালী মাধ্যম। কে এই সোহেল সর্দার নীরব? ঢাকার কবি নজরুল সরকারি কলেজের একজন সাধারণ ছাত্র থেকে রাশিয়া সৈনিক হওয়ার এই যাত্রাটা ঠিক কেমন ছিল? কেন তিনি নিজের জীবনকে এমন এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিলেন যে যুদ্ধ তার নিজের নয়, যে মাটির সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই? এই সমস্ত কিছুর উত্তর জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে নীরবের প্রেক্ষাপট এবং এই যুদ্ধের গভীরে প্রথিত কারণগুলোর দিকে। একটা সত্যি কথা বলি, ভিডিও মানেই দেরি। আপনি দেখছেন গতকালের খবর। যারা এগিয়ে থাকে তারা খবর জানে ওয়েবসাইট থেকে আপনার ঠিক একদিন আগে। সিদ্ধান্ত আপনার। দর্শক হয়ে থাকবেন নাকি এগিয়ে থাকবেন, পর্দা সরান। alapuntimes.com। আলাপন টাইমস, বাংলায় খবর, বিশ্বমানের বিশ্লেষণ। নীরব স্বেচ্ছায় রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য আবেদন করেছিলেন। এমন সিদ্ধান্ত নেওয়াটা যে কারোর জন্যই এক বিরাট পদক্ষেপ। রাশিয়ার পক্ষ থেকে তার আবেদন গৃহীত হওয়ার পর তাকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং একদম সম্মুখ সমরে নিয়োগ দেওয়া হয়। তখন থেকেই শুরু হয় তার এক নতুন অধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব পেজ থেকে তিনি নিয়মিত ভিডিও প্রকাশ করতে শুরু করেন। সেই ভিডিওগুলোতে কোনো আরোপিত নাটকীয়তা নেই, নেই কোনো পেশাদার ক্যামেরার কারসাজি। আছে শুধু ট্রেন্সের ভেতরের ভেজা মাটি, সহযোদ্ধাদের ক্লান্ত মুখ, দূরে কোথাও আছড়ে পড়া মর্টারের শব্দ আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরগুলোর করুণ নীরবতা। তার এই কাঁচা ফিল্টারবিহীন ফুটেজগুলোই সাধারণ মানুষের মনে গভীর দাগ কাটছে, কারণ একজন পেশাদার সাংবাদিকের ক্যামেরার চেয়ে একজন যোদ্ধার নিজের তোলা ছবিতে যুদ্ধের অথেন্টিসিটি বা বাস্তবতা অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। নীরব তার ভিডিওর মাধ্যমে শুধু ধ্বংসযজ্ঞই দেখাচ্ছেন না, তিনি তুলে ধরছেন যুদ্ধের মানবিক দিকগুলো। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই সংঘাতে একজন সৈনিকের মানসিক অবস্থা কেমন হয়, পরিবারের জন্য তাদের মন কেমন করে, কিংবা সামান্য সময়ের জন্য যুদ্ধবিরতি পেলে তারা কিভাবে নিজেদের মধ্যে কথা বলে সময় কাটান, এই ছোট ছোট মুহূর্তগুলোই যুদ্ধের অমানবিকতার মাঝে এক টুকরো মানবিকতার গল্প বলে। আর এই কারণেই তার ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় যেভাবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন সহ আরও অনেক রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। বিশাল সোভিয়েত সাম্রাজ্যের পতনের এই ঘটনা রাশিয়ার জন্য ছিল এক বিরাট আঘাত। ইউক্রেনকে রাশিয়া ঐতিহাসিকভাবেই নিজের সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাববলয়ের অংশ হিসেবে দেখে এসেছে, কিন্তু স্বাধীন হওয়ার পর থেকেই ইউক্রেন ধীরে ধীরে পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকতে শুরু করে, বিশেষ করে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের দিকে। ন্যাটো হলো একটি সামরিক জোট যা স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্য তৈরি হয়েছিল। রাশিয়ার সীমান্তের কাছাকাছি ন্যাটোর সম্প্রসারণকে মস্কো বরাবরই তাদের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি হিসেবে গণ্য করে। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ এই উত্তেজনাকে চরমে পৌঁছে দেয়। রাশিয়ার ভাষ্যমতে তাদের দরগোড়ায় প্রতিপক্ষ সামরিক জোটের উপস্থিতি তারা কোনোভাবেই মেনে নেবে না। এই ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রথম বড় বিস্ফোরণ ঘটে 2014 সালে। সে বছর রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং একই সাথে ইউক্রেনের পূর্বাঞ্চল,
যা ডনবাস নামে পরিচিত। সেখানকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিতে শুরু করে। তখন থেকেই মূলত এই সংঘাতের শুরু, যা 8 বছর ধরে একটা চাপা উত্তেজনার মধ্যে ছিল। অবশেষে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া বিশেষ সামরিক অভিযান নামে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। আর সেই থেকেই এই যুদ্ধ চলছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থলযুদ্ধ হিসেবে পরিচিতি পেয়েছে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাব হয়েছে সুদূর প্রসারী। দুই পক্ষে হাজার হাজার সৈনিক প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী অগণিত বেসামরিক মানুষও এই যুদ্ধের শিকার হয়েছেন, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশু। ইউক্রেনের খার্কিভ, মারিউপোল, বাখমুতের মতো শহরগুলো প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেউ দেশ ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, আবার কেউ দেশের ভেতরেই বাস্তুচ্যুত। এই ভয়াবহতার সাক্ষী হচ্ছেন সোহেল সর্দার নীরবের মতো হাজারো সৈনিক। তার ভিডিওগুলোতে আমরা দেখি কিভাবে একটি প্রাণবন্ত শহর মুহূর্তে কংক্রিটের জঙ্গলে পরিণত হয়। তিনি দেখান কিভাবে সাধারণ মানুষের সাজানো বাড়িঘর, স্কুল, হাসপাতাল ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই দৃশ্যগুলোই যুদ্ধের প্রকৃত চেহারা, যা কোনো রাজনৈতিক নেতার ভাষণে পাওয়া যায় না। তবে এই যুদ্ধের প্রভাব শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এই ঢেউ আছড়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। রাশিয়া এবং ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য, বিশেষ করে গম ও সূর্যমুখী তেলের যোগানদাতা। যুদ্ধের কারণে এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। একই সাথে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল ও গ্যাসের রপ্তানিকারক হওয়ায় জ্বালানির বাজারেও তৈরি হয়েছে চরম অস্থিরতা। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর। আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, রিজার্ভের উপর চাপ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও আমরা প্রত্যেকেই এই যুদ্ধের ভুক্তভোগী। এখন আমরা আবার ফিরে আসি সোহেল সর্দার নীরবের কাছে। একজন বাংলাদেশি হিসেবে তার এই যুদ্ধে অংশগ্রহণ আমাদের দেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। বাংলাদেশ সরকার বরাবরই শান্তিপূর্ণ উপায়ে যে কোনো আন্তর্জাতিক সংঘাত সমাধানের পক্ষে এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী। সেক্ষেত্রে নীরবের মতো কোনো নাগরিকের অন্য দেশের হয়ে যুদ্ধে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। যদিও তিনি ব্যক্তিগত উদ্যোগে সেখানে গিয়েছেন, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বাংলাদেশি পরিচয়টি বড় হয়ে দেখা দিচ্ছে। তার ভিডিওগুলো একদিকে যেমন যুদ্ধের ভয়াবহ বাস্তবতা তুলে ধরে এক ধরনের সচেতনতা তৈরি করছে, তেমনি অন্যদিকে এটি একটি জটিল বিতর্কেরও জন্ম দিয়েছে। তার এই পদক্ষেপকে কেউ হয়তো দুঃসাহসিক অভিযান হিসেবে দেখছেন, আবার অনেকেই এটিকে একটি ভুল এবং বিপজ্জনক সিদ্ধান্ত হিসেবে গণ্য করছেন। দিন শেষে সোহেল সর্দার নীরব এখন এক বৈশ্বিক ঘটনার অংশ। ঢাকার এক কলেজ ছাত্র থেকে রাশিয়ার সৈনিক হয়ে ওঠা তার এই যাত্রা একাধারে বিস্ময়কর এবং করুণ। তার ক্যামেরার মাধ্যমে আমরা যে যুদ্ধকে দেখছি তা শুধু দুটি দেশের সংঘাত নয়, এটি ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের বলি হওয়ার এক নির্মম প্রতিচ্ছবি। নীরব হয়তো কোনো নায়ক নন, কিন্তু তার চোখ দিয়ে দেখা এই যুদ্ধের বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যুদ্ধের সত্যিকার রূপ কতটা কদর্য এবং এর ক্ষত কতটা গভীর। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির এই যুগে বিশ্বের কোনো ঘটনাই আর বিচ্ছিন্ন নয়। ইউক্রেনের ট্রেন্স থেকে এক বাংলাদেশির পাঠানো একটি ভিডিও মুহূর্তেই কাঁপিয়ে দিতে পারে আমাদের চিন্তার জগৎকে, জাগিয়ে তুলতে পারে আমাদের ঘুমন্ত বিবেককে। এই যুদ্ধ কবে শেষ হবে তা কেউ জানে না, কিন্তু সোহেল সর্দার নীরবের এই অধ্যায়টি যুদ্ধের ইতিহাসে এক ভিন্ন মাত্রা যোগ করে নিঃসন্দেহে টিকে থাকবে।